আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রু আইজ। ক্রিকেট টুর্নামেন্টের মাধ্যমে এক অদ্ভুত জিনিস প্রেজেন্ট করা হচ্ছে, যা সাধারণ ক্রিকেট প্রেমীয় দর্শকদের সম্পূর্ণ বোধগম্যের বাইরে, কিন্তু তাদের মেম্বার্স এবং তাদের জুয়ারিরা কিন্তু রীতিমতো মজা নিচ্ছে এই ব্যাপারটা নিয়ে। টুর্নামেন্টগুলোর প্রত্যেকটা ম্যাচের রেজাল্ট কী হবে, কাদের জয়ী করা হবে, সেগুলো সহ কোন প্লেয়ার কীরকম পারফর্ম করবে সেগুলো পূর্ব নির্ধারিত থাকছে। প্রাচীন কোনো এক সময়কালকে রিপ্রেজেন্ট করা হচ্ছে স্ক্রিপ্টের মধ্যে, সেই সময়কালটাই হয়ে উঠছে মেন থিম। এই সম্পর্কিত সম্পূর্ণ নতুন বিষয়টি নিয়ে সর্বপ্রথমে এই চ্যানেলেই বলা হয়েছিল। ম্যাচ ফিক্সিং সম্পর্কে অলরেডি শুনেছেন, কিন্তু প্লেয়াররা বা পুরো টিমটাই যে একটি স্ক্রিপ্টের উপর অ্যাক্টিং করে, এটা একটি নতুন বিষয় এবং রীতিমতো হতভম্ব হয়ে যাবেন আজকের ভিডিওটি দেখার পর। বর্তমানে গৌতম বুদ্ধের সময়কালকে প্লট হিসাবে ব্যবহার করা হচ্ছে এবং এইটাই বর্তমানের মেন স্ক্রিপ্ট থিম। সেই অনুযায়ী ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি ক্রিকেট টুর্নামেন্টগুলো সহ সমস্ত ফরম্যাটের খেলাগুলো পরিচালিত করছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো এই প্লটের সাথে বর্তমানের দাজ্জালের সিস্টেমের সাথেও সম্পর্ক আছে এবং এটা আমাদের জীবনের উপরেও প্রত্যক্ষভাবে প্রভাব ফেলছে। ভারতের বর্তমান ক্রিকেট টিমের কোচ গৌতম গম্ভীর। গম্ভীর শব্দটি এখানে বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা গৌতম বুদ্ধকে রিপ্রেজেন্ট করে এবং গম্ভীর মানে যে সিরিয়াস থাকে সবসময়, গাম্ভীর্যপূর্ণ। এখন ভারতীয় টিমের বর্তমান সিলেকশন কমিটির হেড অর্থাৎ প্রধান নির্বাচক হলেন অজিত আগারকার। আগারকার অর্থ কোনো একটি স্পেসিফিক লোকেশনের বসবাসকারী। এখন অজিত এই নামটাই সবচেয়ে অর্থবহ এখানে। বুদ্ধের সমসাময়িক একজন সবচেয়ে উল্লেখযোগ্য ক্যারেক্টার অজিত কেশ কম্বলি। তিনি ছিলেন বুদ্ধের সবচেয়ে কট্টর বিরোধী দার্শনিকদের একজন। অজিত ছিলেন চরম নাস্তিক, হার্ড মেটেরিয়ালিস্ট। বুদ্ধ নাস্তিক ছিলেন না, নন থেইস্টিক ছিলেন, অর্থাৎ ঈশ্বর কেন্দ্রিক ছিলেন না। অজিত বলতেন ঈশ্বর নেই, আত্মা নেই, পুনর্জন্ম নেই, কর্মফল বা কার্মা বলে কিছু নেই, পাপ পুণ্য নেই, মানুষ মরলে মাটি, জল, আগুন, বাতাস এই চার উপাদানে মিশে সব শেষ, আর কিছু নেই, চূড়ান্তভাবে বস্তুবাদী। অপরদিকে গৌতম বুদ্ধ বলতেন ঈশ্বর নিয়ে আলোচনা জরুরি না, আত্মা স্থায়ী নয়, কিন্তু কর্মফল আছে, পুনর্জন্ম আছে, নৈতিক আচরণ জরুরি, লোভ আসক্তি কষ্টের কারণ। ঈশ্বর সম্পর্কে বুদ্ধকে প্রশ্ন করা হলে তিনি এড়িয়ে যেতেন। তার মত অনেকটা এরকম ছিল যে ঈশ্বরকে নিয়ে তর্ক করলে বিতর্ক বাড়ে, বিতর্কে অহং বাড়ে, অহং কষ্ট বাড়ায়। অহং অর্থাৎ অহংকার। তাই তিনি বলতেন আগুনে হাত পুড়লে আগে আগুন নেভাও, আগুন কে জ্বালালো সেটা পরের কথা। নবীরা বলেন ঈশ্বরের দিকে ফিরে যাও, বুদ্ধ বলেন নিজের ভেতর দেখো, আসক্তি ছাড়ো। তিনি নাস্তিক ছিলেন না, আবার গডের কথাও সরাসরি বলতেন না, নিজেকে পরিবর্তন করার কথা বলতেন। গৌতম গম্ভীর কোচ অর্থাৎ টিচার, যে টিচিং বা ট্রেনিং দেয় তার স্টুডেন্টদের, এখানে ক্রিকেট খেলোয়াড়দের। বুদ্ধ ছিলেন একজন টিচার, স্পিরিচুয়াল টিচার। আর অজিত আগারকার যে খেলোয়াড়দের নির্বাচক, অর্থাৎ কাকে খেলানো হবে সেটা সে ঠিক করে। অজিতের উপরেই আউটকাম নির্ভর করে, মেটেরিয়াল আউটকাম। গম্ভীর যেটা করে সেটাকে বস্তুগতভাবে মাপা যাবে না, কিন্তু অজিত আগারকারের কাজটা মাপা যাবে। তাই এখানে আগারকার মেটেরিয়ালিজম বা বস্তুবাদকে বোঝাচ্ছে, ঠিক অজিত কেশ কম্বলির মতোই। এখন ভারতের টিমে কাকে খেলানো হবে সেটা নিয়ে এই গৌতম ও অজিতকে দায়িত্ব দেওয়ার পর থেকেই নানা বিতর্ক চলে আসছে। বিরাট কোহলিকে জোর করে টেস্টে অবসর নেওয়ানো হয়েছিল, এরকমও অভিযোগ উঠেছে অজিত আগারকারদের উপর। এর আসল কারণ যদিও কেউই বুঝতে পারেননি। মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজের মতো ফর্মে থাকা বোলারদের টিমে জায়গা দেওয়া হচ্ছে না। সেটা নিয়ে সাম্প্রদায়িকতার একটা ছোঁয়া দেওয়া হচ্ছে, যে কট্টর হিন্দুত্ববাদী ভারতে মুসলিম প্লেয়ারদের বঞ্চনা করা হচ্ছে। মুসলিম সহ হিন্দু ক্রিকেট প্রেমীরাও শামি সিরাজদের 11 জনের দলে না খেলানোর ব্যাপারটা মানতে পারছেন না। তাদের কাছে এটা অস্বাভাবিক লাগছে। কেন বসিয়ে দেওয়া হলো এদের, কোনো কারণই খুঁজে পাচ্ছেন না তারা। তাদের বাইরে বের করে দেওয়ার পিছনে কোনো সাম্প্রদায়িক ব্যাপার স্যাপার নেই বা পারফরমেন্সও নেই। আসল কারণ হলো বুদ্ধের যুগে মুসলিমরাই ছিল না, তাই স্ক্রিপ্টের সাথে মিলবে না। শুধুমাত্র এই কারণে তাদেরকে বসিয়ে দেওয়া হয়েছে। আর দেখবেন যে সমস্ত নামগুলো সংস্কৃত নাম বা সংস্কৃত নামের মতো, সেই সব প্লেয়ারদেরকে খেলানো হচ্ছে, কারণ এরা বুদ্ধের এরাকে রিপ্রেজেন্ট করে। যেমন ঈশান, অভিষেক, তিলক, সূর্য, শুভম, বরুণ ইত্যাদি। বিষয়টি আরও গভীরে বুঝতে পারবেন। বর্তমানে যে টি-20 ওয়ার্ল্ড কাপ চলছে সেখানে নানা রকম নাটক চলছে। প্রথমত ইউনুসের ইন্টারিম গভর্নমেন্ট ডিসিশন নেয় যে বাংলাদেশ টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে টিম তুলে নেবে। তাদের অভিযোগ, কেন বিসিসিআই মুস্তাফিজুর রহমানকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের টিম কেকেআরে চান্স পাওয়ার পরেও
খেলতে দিল না। এরপর এই ইস্যু ধরেই পাকিস্তান ক্রিকেট টিম ইন্ডিয়ার সাথে খেলতে রাজি হয়নি প্রথমে এই চলতি ওয়ার্ল্ড কাপে। তারপর নাকি বারংবার আইসিসির সাথে বৈঠক করে শেষ পর্যন্ত তারা রাজি হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ওয়ার্ল্ড কাপ বয়কট করার জন্য কোনো শাস্তি অথবা জরিমানা দেওয়া যাবে না, এই শর্তে নাকি পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি রাজি হয় খেলতে। এখন এগুলোই কি কারণ? না, মোটেও না। এটাও নাটক, ওই বুদ্ধের যুগের স্ক্রিপ্টের সাথে খাপ খাওয়ানোর জন্যেই। ওই সময় পাকিস্তান ছিল গান্ধার অঞ্চল ও তক্ষশিলা অঞ্চল, শিক্ষা সংস্কৃতি জ্ঞানের কেন্দ্র। আর ভারত, যাকে মগধ অঞ্চল বলা যায়, এটা ছিল একটা সাম্রাজ্য যেখান থেকে শাসন পরিচালিত হতো। মগধও ছিল ওই সময় শিক্ষা সংস্কৃতির কেন্দ্র। তবে গান্ধার আর তক্ষশিলা অঞ্চলের সাথে গ্রিক সংস্কৃতির মেলবন্ধন হয়েছিল এবং ভারতীয় উপমহাদেশের অঞ্চলকে বিশ্বের সামনে প্রেজেন্ট করত এই গান্ধার ও তক্ষশিলা অঞ্চল, বর্তমানে যেটা পাকিস্তানে পড়ে। তবে শাসন ক্ষমতা প্রভাব প্রতিপত্তির দিক থেকে মগধ এগিয়েছিল। শিক্ষা সংস্কৃতি প্রভাব সব দিক থেকে কে এগিয়ে, সেটা নিয়ে গান্ধার ও মগধ এই দুই অঞ্চলের মধ্যে চোরা রেষারেষিও ছিল। ওই সময় কাবুল উপত্যকা বা বর্তমান আফগানিস্তান পাশ্চাত্যের সাথে ভারতীয় উপমহাদেশের এই অঞ্চলগুলোকে একটি করিডোর হিসাবে যুক্ত করত। প্রাচ্য এবং পাশ্চাত্যের মধ্যে যোগাযোগের একটা মাধ্যম ছিল এই আফগানিস্তান। পাকিস্তান প্রথমে ইন্ডিয়ার বিরুদ্ধে খেলতে চায়নি। এর কারণ গান্ধার ও মগধের মধ্যে শত্রুতার সম্পর্ক ছিল না, বরং তারা একই অঞ্চলের মধ্যে পড়ত। পরে পাকিস্তান খেলে, যেটাকে বন্ধুত্বপূর্ণ রেষারেষি দিয়ে ব্যাখ্যা করা যায়। বাংলাদেশের ওই সময় কোনো আলাদা অস্তিত্ব বা গুরুত্ব কোনোটাই ছিল না আন্তর্জাতিক ক্ষেত্রে, তাই তারা স্ক্রিপ্টের মধ্যে খাপ খাবে না, তাই তাদেরকে রাখা হয়নি। পুরো দলকেই সরিয়ে দেওয়া হয়েছে। এবার আছে আফ্রিকা। মূলত আফ্রিকার দক্ষিণ অংশকেই এখন প্রেজেন্ট করা হয়। কেন শুধু দক্ষিণ অংশকেই হাইলাইট করা হয়, সেটা নিয়ে এই ভিডিওতে কিছুটা বলেছিলাম। সাউথ আফ্রিকা গৌতম বুদ্ধের পিরিয়ডে ওয়ার্ল্ডের অন্যতম শক্তি ছিল, বলতে পারেন ওয়ার্ল্ডের সুপার পাওয়ার। সম্পদ, ঐতিহ্য, ক্ষমতা, শিক্ষা, সংস্কৃতি, আধ্যাত্মিকতা সব দিক থেকে আফ্রিকা এগিয়েছিল। তারা ডমিনেট করত রীতিমতো ওয়ার্ল্ডে। এই কারণেই বর্তমানে টেস্ট চ্যাম্পিয়ন হিসেবে আছে সাউথ আফ্রিকা। এমনকি চলতি টি-20 ওয়ার্ল্ড কাপে তারা ইন্ডিয়াকে হারিয়ে দিয়েছে। এবার আরও ইন্টারেস্টিং ব্যাপারটি দেখুন। জিম্বাবুয়ে অস্ট্রেলিয়ার মতো দলকে হারিয়ে দিয়ে 4টের মধ্যে 3টে ম্যাচে জিতে সুপার 8-এ উঠেছে। এটাকে এই বিশ্বকাপের সবচেয়ে বড় চমক হিসাবে দেখা হচ্ছে। জিম্বাবুয়েকে জিতিয়ে দেওয়া হচ্ছে কারণ যে সময়ের কথা বলা হচ্ছে, সেই বুদ্ধের সময়ে জিম্বাবুয়ে ছিল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চল, যেটা সাউথ আফ্রিকার অঞ্চলের মধ্যেই পড়ত, আর যেটা পরে গ্রেট জিম্বাবুয়েতে পরিণত হয়েছিল। এই জিম্বাবুয়ে স্ক্রিপচারাল প্লেস হিসাবেও অনেক গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়ার অঞ্চল সেই সময় কোনো গুরুত্ব রাখত না, তাই তাকে হারিয়ে দেওয়া হয়েছে জিম্বাবুয়ের হাতে। এবার সুপার 8-এর টিমগুলো দেখুন। দুটো গ্রুপের নাম দেওয়া হয়েছে এক্স এবং ওয়াই। গ্রুপ এক্স, সাউথ আফ্রিকা শীর্ষে, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে এবং ইন্ডিয়া। গ্রুপ ওয়াই, ইংল্যান্ড শীর্ষে, তারপর নিউজিল্যান্ড, পাকিস্তান এবং শ্রীলঙ্কা। গ্রুপ এক্সে যে দলগুলোকে রাখা হয়েছে, যাদের সবাইকে বুদ্ধের সময় অনুযায়ী একই গ্রুপে রাখা যায়, এগুলো সবকটাই প্রাচীন গুরুত্বপূর্ণ স্থান। ওয়েস্ট ইন্ডিজও একটি প্রাচীন সাম্রাজ্যের অংশবিশেষ। আর ওয়াই গ্রুপে যে টিমগুলোকে রাখা হয়েছে, ওই দেশগুলো বুদ্ধের আমলে ওই রকমভাবে গুরুত্বপূর্ণ ছিল না বা অস্তিত্ব ছিল না, কিন্তু সেগুলো আগত শক্তি হিসাবে উঠে আসে বা সম্ভাবনাময় দেশ ছিল এগুলো, যারা ফিউচার পাওয়ার হবে। বুদ্ধের মৃত্যু পরবর্তী সময়ে শ্রীলঙ্কা বৌদ্ধ ধর্মের একটি অন্যতম কেন্দ্রে রূপান্তরিত হয়েছিল। এমনকি যেভাবে গ্রুপ দুটোয় পরপর দেশগুলোকে রাখা হয়েছে, সেটাও র্যান্ডামলি রাখা হয়নি, বরং দেশগুলোর ক্যারেক্টারিস্টিক অনুযায়ী রাখা হয়েছে। এক্স দিয়ে আননোন ভ্যারিয়েবলকে বোঝানো হয়। এছাড়া হিডেন পাস্ট, প্রাচীন বা চাপা পড়ে যাওয়া ইতিহাস যেখানে আছে, সেই জায়গাগুলোকেই রাখা হয়েছে। আর ওয়াই দিয়ে ওয়াই অ্যাক্সিসকে বোঝায়। এক্স গ্রুপের দেশগুলো বুদ্ধের সময় ছিল অ্যাক্টিভ ফোর্স, আর ওয়াই গ্রুপের দেশগুলো ছিল সম্ভাবনাময়। আপনার কি মনে হয় যেভাবে সাজানো হয়েছে সেটা কি কাকতালীয়? 1 সপ্তাহ আগে ভারতের নিউ দিল্লিতে হওয়া এআই সামিটে নরেন্দ্র মোদী বলেন, ভারত হলো বুদ্ধের ভূমি। বুদ্ধ বলেছেন, সঠিক কর্মকাণ্ড আসে সঠিক উপলব্ধি থেকে। বুদ্ধের টিচিংকে প্রমোট করা হচ্ছে। হঠাৎ করে এই সময়ই বুদ্ধকে কেন সামনে আনা হচ্ছে? কারণ বুদ্ধের যুগকেই রিপ্রেজেন্ট করা হচ্ছে এখন। এবং আসলে বর্তমান আমাদের সময়টি অনেকটা প্রাচীন ওই সময়কালের মতোই, অনেক মিল আছে। গৌতম বুদ্ধ ছিলেন অ্যাক্সিয়াল যুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্রদের মধ্যে একজন। এই সময়ই জন্ম নেন
বুদ্ধ, কনফুসিয়াস, সক্রেটিস, মহাবীর প্রমুখরা মানব সভ্যতা প্রতি কয়েক হাজার বছরে একবার করে রিসেট হয়, আর অ্যাক্সিয়াল এজে ওই রকম রিসেট হয়েছিল। ওই সময় মানুষের চরমভাবে নৈতিক অধঃপতন ঘটেছিল। ভুয়ো সব ধর্মীয় আচার পালন, ভণ্ড সব ধর্মগুরু ও সাধুদের ছিল রমরমা। বলা হয় এনারা মানুষকে নতুনভাবে চিন্তা করতে শিখিয়েছিলেন এবং মানুষের মানসিকতার পরিবর্তন করেছিলেন। আর এখনও একটি রিসেট চাইছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, যেটাকে তারা দ্য গ্রেট রিসেট বলছে। একটা বিরাট পরিবর্তন এবং নতুন শুরু চাইছে তারা অ্যাজেন্ডা 2030-র মাধ্যমে। নূহ আলাইসাল্লামের সময়কার গ্রেট রিসেটের মতো। ওটা করেছিলেন আল্লাহ, আর এখন শয়তান ইবলিস সেটার অনুকরণে তার মতো করে রিসেট চাইছে। যে ধর্মগুলো আমরা জানি সেগুলোকে সরিয়ে দিয়ে তারা সারা ওয়ার্ল্ডে একটা নতুন ধর্ম আনতে চাইছে, নিউ ওয়ার্ল্ড রিলিজিয়ান। দাজ্জাল এসে ওই রিলিজিয়ানের মধ্যেই নিজেকে গড, সৃষ্টিকর্তা দাবি করবে। এই নিউ ওয়ার্ল্ড রিলিজিয়ানের সাথে বুদ্ধের দেওয়া শিক্ষা প্রায় হুবহু মিলে যায়। নিজেকে পরিবর্তন করো, নিজেকে ভালো রাখো, নিজে ভালো থাকো। অনেকটা এরকম যে তুমি নিজেই নিজেকে উদ্ধার করতে পারবে, তোমার গডের প্রয়োজন নেই। নিউ এজ স্পিরিচুয়ালিটিতেও একই জিনিস বলা হয়, নিজের আধ্যাত্মিক উন্নতি ঘটাও, নিজে ভালো থাকো, ইউনিভার্স তোমাকে হেল্প করছে, ল অফ অ্যাট্রাকশন কাজ করছে। কিন্তু এরা ভুলেও একবারও সৃষ্টিকর্তা বা গডের নাম নেয় না। এটা কনসাসনেস উইদাউট সোল, অর্থাৎ আত্মা ছাড়া চেতনা, এই ধারণার দিকে মানুষকে নিয়ে যায়। এবং গডলেস সোসাইটির যেটা একটা বড় বৈশিষ্ট্য, গডলেস সোসাইটি অর্থাৎ আল্লাহ ছাড়া সোসাইটি তৈরি করতে চায় শয়তানের আর্মিরা। এই কারণে বুদ্ধকে হাইলাইট করা তাদের জন্যে অনেক সেফ, কারণ বুদ্ধ গডের কথা বলেননি, গৌতম বুদ্ধ রেবেলিয়ান বা বিরোধী হতে বলেননি। ফলে বুদ্ধের শিক্ষা মানুষকে দিলে তারা থাকবে নিয়ন্ত্রিত, শান্ত, নন রেবেলিয়াস। তারা শয়তানের তৈরি এই নতুন সিস্টেমের বিরুদ্ধে লড়াই করবে না, অ্যাকসেপ্ট করে নেবে সেটা। আবার এটা এআই কম্প্যাটেবল, এআই এর উপযোগী কনসাসনেস মডেল। এটা ধর্ম থাকবে না, কিন্তু মানুষ থাকবে নিয়ন্ত্রিত, শান্ত, নন রেবেলিয়াস। বুদ্ধকে এখানে ব্যবহার করা হচ্ছে মাস প্যাসিফিকেশন টুল হিসাবে, গণপ্রশান্তির হাতিয়ার হিসাবে, যার কারণ তিনি গডলেস স্পিরিচুয়ালিটি দেন। এই কারণেই এআই সামিটে মোদি বুদ্ধের কথা বলছেন। একদমই কাকতালীয় নয় এটা। মানুষকে ধীরে ধীরে বোঝানো হচ্ছে যে সে একটা বায়োলজিক্যাল মেশিন। এই ধারণায় অভ্যস্ত করা হচ্ছে। হাফ মানুষ হাফ মেশিনে পরিণত করার ধাপ এটা। এখন বুদ্ধের সময়কালকে ক্রিকেটে নিয়ে আসা হয়েছে ঠিক যখন থেকে গৌতম গম্ভীরকে কোচ করা হয়েছে ভারতীয় টিমের। আর গম্ভীরকে তখনই কোচ করা হয়েছে যখন থেকে বুদ্ধের শিক্ষাকে ইলুমিনাতি ফ্রিম্যাসনরা মানুষের মধ্যে প্রমোট করতে শুরু করেছে ব্যাপকভাবে। এখন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো আফ্রিকাকে এখন আবার ওয়ার্ল্ডের একটা ইম্পর্টেন্ট পাওয়ার হিসাবে সামনে আনা হচ্ছে। এমনকি বলা হচ্ছে যে গোপন সংস্থাগুলো খুব তাড়াতাড়ি আফ্রিকাকে আবার ওয়ার্ল্ডের সুপার পাওয়ারের জায়গাতে বসাতে পারে, যেটাও স্ক্রিপ্টের সাথে মিলে যায়। এই কারণেই বার্কিনা ফাসোর ইব্রাহিম ট্রাওরের বক্তব্যকে ভাইরাল করা হয়েছে। সেখানে সে আফ্রিকার ঐতিহ্যের কথা বলছিল। আফ্রিকাকে তারা ক্ষমতা ফিরিয়ে দিচ্ছে, মানে কি আফ্রিকার প্রাচীন ঐতিহ্য সহ ফিরিয়ে দেবে? না, মোটেও না। এখানেই আছে তাদের টুইস্ট। প্রাচীন আফ্রিকার ঐতিহ্য, ইতিহাস, ঐতিহাসিক সব গুরুত্বপূর্ণ নিদর্শনগুলো সব কিছু ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে, ধ্বংস করে দেওয়া হয়েছে।
ইউএন যুদ্ধ লাগিয়ে রেখে ইউনেস্কোকে মাঠে নামিয়ে এই ধ্বংস করার কাজগুলো করে গেছে। অ্যাকচুয়াল ধর্মীয় গুরুত্বপূর্ণ স্থানগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে। ইতিহাস পাল্টে ফেলা হয়েছে সম্পূর্ণভাবে, যেমন জেরুজালেম, যেটা নিয়ে এই ভিডিওতে বলেছিলাম। এখন যে আফ্রিকাকে তুলে আনা হবে তার কোনো প্রাচীন স্মৃতি থাকবে না, সব স্মৃতি মুছে ফেলা হয়েছে। এটা নতুন আফ্রিকা। মানুষের মাইন্ডে এটা কাজ করবে যে এক সময় তো আফ্রিকা অনেক উন্নত ছিল, ক্ষমতাবান ছিল, এখনও সে ক্ষমতাবান হয়েছে, এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। তারা এটাকে অ্যাকসেপ্ট করে নেবে, কিন্তু তারা এটা উপলব্ধি করতে পারবে না যে আফ্রিকার আসল প্রাচীন ইতিহাস কি ছিল। আফ্রিকা আসলে কাকে বলতো? বর্তমান স্মার্ট আফ্রিকা ওই আফ্রিকা না। যখন ধর্মগ্রন্থতে বলা জায়গাগুলো আর পাওয়া যাবে না, তখন এই সব মানুষরাই বলবে ধর্মগ্রন্থগুলো আসলে গাঁজাখুরি। তখন এই শিপিলগুলো নাস্তিকতাবাদে আকৃষ্ট হবে, নাস্তিক বনে যাবে। নতুন রূপে ফিরে আসা ওই ফেক আফ্রিকাও তাই শয়তানেরই কাজে সাহায্য করবে।